সকাল থেকে একটা কাজে ব্যস্ত ছিলাম। কাজ ছেড়ে দুপুরের দিকে যখন বাড়ি ফিরেছি তখন ফোনটা বেজে উঠল। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে শুনতে পেলাম শঙ্করের গলা। আরে কি হলোটা কি? কতবার তোমাকে ফোন করছি, কোথায় গেছিলে? আমি যে কি কারণে ব্যস্ত থাকি সেটা তুমি ভালো করেই জানো, বলো কি হয়েছে। সকালে মিস্টার রায় এসেছিলেন, তখনই তোমায় টেলিফোন করেছিলাম, কিন্তু তোমায় তো আর পাওয়া গেল না। মিস্টার রায়ও বেশিক্ষণ থাকতে পারলেন না, তার কি যেন একটা কাজ ছিল। তিনি আবার বিকেলের দিকে আসবেন। যদি সময় পাও তাহলে বিকেলের দিকে একবার চলে এসো, কেমন? ব্যাপারটা কি বলো তো? মানে মিস্টার রায় এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো পুলিশের কেস। অদ্ভুত, তবে পুলিশের কোনো কেস যে নয় সে তোমায় নিশ্চিত করে বলতে পারি। মিস্টার রায়ের নিজের ব্যক্তিগত স্তরের কোনো একটা কেস রয়েছে। কিসের ব্যাপারে তা জানি না, উনি সামান্য কিছুই বলেছেন মাত্র। আসলে তিনি নিজেও ভালোভাবে জানেন না আর কি। টেলিফোনে তো আর এত কথা বলা সম্ভব নয়, তাই না? টেলিফোনটা শঙ্কর নামিয়ে রাখতেই আমি ভাবতে লাগলাম মিস্টার রায়ের কেস নয়, পুলিশেরও কেস নয়। তাহলে হঠাৎ করে মিস্টার রায় আবার কোন কেস নিয়ে হাজির হলো? যাই হোক, স্নান সেরে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু গড়িয়ে নিয়ে বিকেলবেলা শঙ্করের বাড়ির দিকে যখন পৌঁছলাম তখন শঙ্কর নিজেই ঘুমোচ্ছে। চড়ক বলল, শঙ্কর দাদা বলেছে তুমি এলে ঘরে গিয়ে বসতে, পুলিশ অফিসার আসবে, কি যেন কথা বলবে। তুমি এখানেই বসো শান্তনু দাদা, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আমি এখন চা খাবো না, আমি ঘরে গিয়ে বসছি। শঙ্কর উঠলে তখন না হয় একবারই চা খাবো। ঠিক আছে, তুমি যাও। আমি আসার পরই চড়ক আমায় দরজা খুলে দিয়েছিল। বোধহয় ও ঘুমোচ্ছিল। এমন সময় এসে এভাবে বিরক্ত করতে নিজের কেমন যেন লাগছিল। তাই আমি আর কি করব, শঙ্করের ঘরে গিয়ে তার আলমারি থেকে একটা বই বার করে মন দিয়ে সেটা পড়তে লাগলাম। শঙ্কর অনেক বইপত্র পড়ে। তাছাড়া সব থেকে বড় যে ব্যাপারটা রয়েছে, শঙ্কর অদ্ভুত অদ্ভুত বইপত্র পড়ে। তার কাছে এখন অনেক অদ্ভুত বই রয়েছে, যেগুলো কেন পড়ে আমি জানি না। একদিন একটা রান্নার বই পড়ছিল, মানে পৃথিবীর বিভিন্ন রকমের রান্না আর খাবার। আমি প্রশ্ন করতেই বলেছিল, কখন কোন বিষয়টা কাজে লাগে তা তো বলা যায় না। একজন গোয়েন্দাকে সবসময় সমস্ত কিছু জেনে রাখতে হয়, বুঝলে? সমস্ত প্রশ্নের জন্য উত্তর শঙ্করের কাছে তৈরিই থাকে। তাই মাঝে মাঝে অনেক কিছু প্রশ্ন করি না তাকে। একটা বই টেনে নিয়ে চোখ বোলাচ্ছিলাম। কিছুক্ষণ পরে মিস্টার রায় এসে উপস্থিত। আমার সঙ্গে কুশল আলাপ বিনিময় করে বললেন, সকালে আপনাকে বেশ কয়েকবার শঙ্করবাবু ফোন করেছিলেন, আপনি ফোন তুলছিলেন না, তাই না? আপনি থাকলে তখনই ব্যাপারটা মিটে যেত। কি হয়েছে বলুন তো? আর বলবেন না শান্তনুবাবু, ভুতুরে ব্যাপার স্যাপার, বুঝলেন? আমার এক পরিচিতর বাড়িতে এমন এক সমস্যা হচ্ছে। তা আমি তো এসেছিলাম, তখন শঙ্করবাবু কিছু বললেন না। এখন আবার এসেছি, যদি কিছু পাওয়া যায়। আপনি তো আছেন, আপনি যদি ব্যাপারটা একটু দেখেন। আমি অনেক বড় মুখ করে আমার আত্মীয়কে বলেছিলাম যে শঙ্করবাবু দেখবেন। ভুতুরে ব্যাপারটা কি সেটাই আমাকে খুলে বলুন, তাহলে শঙ্করকে সে ব্যাপারে বোঝাতে সুবিধে হবে। শঙ্করবাবুকে আজ সকালেই বলেছি, আপনাকেও বলছি, শুনুন। আমার এক পরিচিত আত্মীয়র মধ্যে একজন আমাদের এই শহরে একটা বাড়ি কিনে কিছুদিন হলো থাকতে শুরু করেছে। সে একসময় মার্চেন্ট অফিসে ছিল, এখন বয়স হয়েছে, রিটায়ার করে সে এখানে এসেছে। জায়গাটা আমি দেখে দিয়েছিলাম, এমনকি বাড়ি কেনা বেচার ব্যাপারেও আমি ছিলাম। মাস দুয়েক ঠিকই ছিল সব কিছু। একদিন হঠাৎ করে কাজের লোক মাধব বলতে শুরু করে তার বাড়িতে নাকি ভূত আছে। প্রথমে আমার ওই আত্মীয় কিছুতেই বিশ্বাস করে না। তারপরে একদিন সে নিজেও নাকি রাতের বেলা বাড়ির ছাদে কাউকে ঘুরে বেড়াতে দেখেছে। আবার নাকি বাড়ির মধ্যেও তাকে দেখতে পেয়েছিল একদিন রাতের বেলা। বড় অদ্ভুত ব্যাপার। প্রথমে আমি কিছু বিশ্বাস করিনি। এরপর আমি ওনার কাছে সেদিন সমস্ত কথা শুনলাম। কিন্তু বুঝতেই পারছেন, একে তো জায়গাটা নতুন, তার উপরে এমন সব ভুতুরে ঘটনা ঘটেছে। এর মধ্যে ওরা থাকবে কি করে? তাই বলেছিলাম শঙ্করবাবুকে ব্যাপারটা বললে শঙ্করবাবু দেখবেন।
কথা বলতে বলতে হঠাৎ করে দরজার দিক থেকে শঙ্কর ঢুকল। বলল, ভুতুরে ব্যাপার নিয়ে তো আমার কোনো কাজ নেই মিস্টার রায়। অন্য কারুর কাছেই আপনি যান ভুতুরে ব্যাপারের জন্য, বুঝলেন? আমি তো ভূত তাড়াতে পারবো না। তাছাড়া যে জিনিসটা বিশ্বাস করি না সে জিনিসটা নিয়ে কোনো কেসে হাত দেব কেন বলুন তো? আমি কি আপনাকে একবারও বলেছি যে ভূত ওখানে আছে? আমি আপনাকে ডাকতে এসেছি কারণ আসল ব্যাপারটা কি সেইটা জানতে চাইছি। আমার ওই আত্মীয় চট করে মিথ্যে কথা বলেন না। তিনি বয়স্ক প্রবীণ মানুষ, মিথ্যে কথা বলতে যাবেন কেন তিনি? কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায় মিস্টার রায়। আপনি তো জানেন কেস পছন্দ না হলে আমি হাতে নিই না। এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কেসের ব্যাপারে সমস্ত কিছু শুনে সত্যি আমার তেমন কিছু বলে মনে হয়নি। হতে পারে রাতের বেলা আলো ছায়ায় কিছু দেখেছে, কিংবা মনের ভুলও হতে পারে। তাছাড়া তো আমার আর অন্য কিছুই মনে হচ্ছে না। সেটা তো আমারও মনে হচ্ছিল, কিন্তু একবার যখন মিস্টার রায় এসেছেন তার সঙ্গে গিয়ে জায়গাটা দেখে আসা তো দরকার। বেশ, তুমি যখন বলছো তাহলে তোমার কথায় আমি মিস্টার রায়কে নিয়ে একবার তার ওই আত্মীয়ের বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখে আসবো। তবে যদি সেখানে গিয়েও কিছু মনে না হয় তখন কিন্তু আপনি আমায় আর জোর করতে পারবেন না মিস্টার রায়। যদি আপনার মনে হয় যে কেসটা আপনি হাতে নেবেন না, তাহলে আপনাকে জোর করে যে কাজ হবে না সেটা আমি ভালোই জানি। তাই শঙ্করবাবু, আপনি শুধু একবার আমার সঙ্গে চলুন, আমার ওই পরিচিতর সঙ্গে একবার কথা বলুন। আসলে আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে তো, বুঝতেই পারছেন। আমি নিজে বড় মুখ করে বলেছি, তারপর আপনার যা মনে হয় সেটা আপনি ওনার সঙ্গে বসেই না হয় কথা বলে আসবেন, তাহলেই হবে। এরপর সেদিন সন্ধ্যার দিকে আমি, শঙ্কর আর মিস্টার রায় মিলে প্রায় চললাম আধ ঘন্টার পথ। তারপর একটা বাড়িতে এসে পৌঁছলাম। সেখানে নতুন কিছু বাড়ি তৈরি হচ্ছে। তার মধ্যে একটি বাড়ি কিনেছেন মিস্টার রায়ের চেনা ভদ্রলোক অতনু হালদার। দেখুন, প্রথম দিন আমার কাজের লোক ব্যাপারটা দেখতে পেয়েছিল। ছাদের ওপরে কারোর হেঁটে চলার শব্দ এবং রাতের বেলা সিঁড়ি দিয়ে ওঠা নামার শব্দ, এইটাই সে শুনতে পেয়েছিল। মাধব বলল, হ্যাঁ বাবু, আমি তো নিচে একতলার ঘরেই ঘুমাই। একদিন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যায়। একতলার ঘরে বাথরুমে যাওয়ার জন্য যেই বেরিয়েছি, এমন সময় মনে হলো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যে একটা ঘর আছে, সেই ঘরের দিকে যাওয়ার যে সিঁড়িটা, ওইখানে কি যেন দাঁড়িয়ে আছে। আমি প্রথমে মনে করলাম বাবু হয়তো উঠে দোতলায় যাচ্ছে, তাই বললাম, বাবু আলো জ্বালাননি কেন? আলো না জ্বালিয়ে ওপরে উঠছেন, অন্ধকারে পড়ে টরে গেলে। কিন্তু দেখি আমার কথায় বাবু কোনো সাড়া দিল না, অন্ধকারেই দাঁড়িয়ে আছে। দোতলায় ঘর আছে, তা ওই দোতলার ঘরে কি আপনারা কেউ থাকেন? না, একতলায় তো এতগুলো ঘর, তো বাবু ওই ঘরেই থাকে। আমার জন্য এই ঘর, রান্নাঘর ছাড়াও তো আরেকটা ঘর সব সময় বন্ধ। ওপরে একটা ঘর আছে বটে, সেখানে গিয়ে মাঝে মাঝে বাবু বসে। ছাদের এক পাশে আছে ওই ঘর, ছায়াটা অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিল। তারপর আমি আলোটা নেওয়ার জন্য লাইটের দিকে যেই হাত বাড়িয়ে যেই লাইট জ্বালিয়েছি, অমনি দেখি যে ছায়াটা সেখানে নেই। তারপর তুমি দেখার চেষ্টা করনি ছাদে উঠে, কিংবা মিস্টার হালদারকে ডেকে? আমার অত সাহস নেই, তাই ছাদে উঠে দেখার চেষ্টা করিনি। তাড়াতাড়ি বাবুর দরজায় ধাক্কা দিয়ে বাবুকে ডাকি। বাবু তো ঘুম ভেঙে উঠে এসে প্রথমে কিছু বুঝতেই পারে না। পরে আলো হাতে নিয়ে আমরা সব জায়গাতেই দেখি, এমনকি সিঁড়ি দিয়ে ওপরের ঘরে ছাদে পর্যন্ত যাই, কিন্তু কোথাও কেউ নাই। আসল ব্যাপারটা হলো, মাধবের সাথে যখন আমি উঠেছিলাম দেখেছিলাম ছাদের দরজাটা ভেতর থেকে বন্ধ। অদ্ভুত। তাহলে যে এসেছিল সে ঘরের ভেতরে ঢুকলো কি করে? জানি না, তবে সেদিন যে মাধবের কথা আমি বিশ্বাস করেছিলাম তা কিন্তু নয়। অনেক সময় চোখের ভুলে আলো আঁধারিতে অনেক কিছু দেখে থাকতেই পারেও। তারপর আমি নিজেই একদিন দেখতে পেলাম। একদিন সন্ধ্যার সময় দোতলার ওই ঘরে বসে আমি কাজ করছি,
মানে ওই একটু লেখালেখি আর কি। এখন তো কাজ বলতে তেমন কিছুই নেই, বইপত্র পড়ি আর মাঝে মধ্যে ওই একটু আধটু লেখার চেষ্টা করি, সেটাই করছিলাম। মাধবকে একটা চায়ের কথা বলেছি, মাধব গেছে নিচে চা আনতে। ওপরে গেলে বুঝতে পারবেন ওপরের ঘরটা সিঁড়ি দিয়ে উঠে ছাদের এক পাশে, ছাদের দিকে একটা জানালা আছে, সেই জায়গাটা খোলাই থাকে, হাওয়া টাওয়া আসে বলেই ওই ব্যবস্থা আর কি। তো আমি কাজ করছি এক মনে, বাইরে তখন অন্ধকার নেমে এসেছে, আকাশের চাঁদের অল্প আলো রয়েছিল। কি মনে হতে একবার জানলার দিকে তাকিয়েছি, তারপর অন্যমনস্কভাবে আবার মুখটা ঘুরিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে যেন মনে হলো জানলার কাছে যেন কাকে একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম। আপনি আপনি বিশ্বাস করবেন না, তার পরনে সাদা কাপড়, এটা পুরুষ নাকি মহিলা ভালো করে কিছুই বুঝতে পারলাম না। সাদা কাপড় পরা কেউ একটা জানালার দিকে পিছন করে ঘুরে দাঁড়িয়েছিল। এটা দেখেই আমি চমকে উঠলাম। চমকে উঠলেও তাড়াতাড়ি জানলার দিকে এগিয়ে যাব বলেই ঠিক করলাম, কিন্তু চেয়ার থেকে নামতে গিয়ে প্রথমেই হোঁচট খেলাম একটা। ততক্ষণে জানালার কাছ থেকে সেই মূর্তিটা ছাদের দিকে একটু সরে গিয়েছে। আমি তাড়াতাড়ি বাইরে আসতে গেলাম, আর ঠিক তখনই সিঁড়ি দিয়ে মাধব ওপরে উঠছিল। মাধবের সঙ্গে ধাক্কাধাক্কি। মাধবকে বলতেই মাধবও আলো নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল ছাদের দিকে, কিন্তু ছাদের কাছে গিয়ে দেখি কেউ কোথাও নেই। অথচ আপনি নিশ্চিত যে আপনি কাউকে একটা দেখেছিলেন, তাই তো? দেখুন, আপনি বলতেই পারেন যে সেটা আমার চোখের ভুল, আমি মেনেও নিচ্ছি, কিন্তু একদিন আমি এবং মাধব একদিন চোখের ভুল করলাম। আচ্ছা, সেটাও না হয় মেনে নিলাম, কিন্তু দেখুন শঙ্করবাবু, আমরা দুজন কিন্তু একসঙ্গে ওই জিনিসটাকে দেখেছি। আমি জানি আপনি ভুতুরে জিনিস বিশ্বাস করেন না, আমিও করতাম না। অন্তত এই বাড়িতে আসার আগে পর্যন্ত ভুতুরে কোনো কিছুতেই আমার বিশ্বাস ছিল না, কিন্তু এখানে এসে যা হতে শুরু করেছে তাতে ভুতুরে কিছুতে বিশ্বাস তো করতেই হয়। 3 দিন আগে আমি আর মাধব, ঠিক আছে, 3 দিন আগে আমি আর মাধব একবার সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, একটু কিছু কেনাকাটা ছিল, সে সমস্ত সেরে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে এসে বাইরের গেট খুলে ভেতরে এসে ভেতরের গেট খুলতে যাব, এমন সময় মাধব বাড়ির পেছনের দিকে দেখিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। মাধবের অবস্থা দেখে তাড়াতাড়ি ছুটে গেলাম তার দিকে, আর গিয়ে দেখি বাড়ির ঠিক পেছনের দিকে ওই পাঁচিলের ধার ঘেঁষে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ভীষণ লম্বা ছায়া। তার হাত দুটো পাঁচিলের একদম উপরের দিকে গিয়ে পড়েছে। আপনি বিশ্বাস করবেন না, আপনি তো দেখেছেন ওই পাঁচিলের উচ্চতা কম করে 7 ফুট কিংবা তার বেশি হবে, অথচ একজন মানুষ অবলীলায় পাঁচিলের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। তারপর মাধব চিৎকার করে, আর আমি তাড়াতাড়ি আলো জ্বালাতে জ্বালাতে সেই ছায়াটা সেখান থেকে সরে যায়, আর সেটাকে দেখতে পাই না। তার মানে আপনি এবং মাধব যা দেখেছেন তার সবকিছু ছায়া মূর্তি, সেই মূর্তি ছাড়া সেখানে অন্য কিছু ছিল না, তাই তো? অদ্ভুত অলৌকিক যদি কিছু হয় তাহলে তাকে নিজের চোখে না দেখাটাই ভালো শঙ্করবাবু। এবার আপনি বলুন, মিস্টার রায় আপনার কথা অনেকবার বলেছিলেন, তাছাড়া আপনার কথা আমি এখানে এসেও শুনেছি। এবার যদি আপনি আমায় এই কাজে সাহায্য করেন তাহলে তো বড়ই ভালো হয়। দেখুন, আপনার কথা শুনে এবং আপনাদের দুজনেরই বয়ান শুনে আমার কিন্তু মোটেই মনে হয়নি এখানে, মানে এই বাড়িতে এমন কিছু আছে যাতে আপনার আমাকে প্রয়োজন বলে। আপনাদের হয়তো মনের ভুল বা চোখে হয়তো কিছু ভুল দেখেছেন, আর না হলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অন্য কিছু করেছেন। এখানে আমার তেমন কিছুই করার নেই। কিন্তু দুজনে মিলে একটাই ভুল জিনিস দেখলো কি করে? আর তাছাড়া ওনারা তো নিজে বলছেন যে এ বাড়িতে চলার শব্দ, সেই ছায়ামূর্তি, এটা ছাড়াও আরও অনেক কিছু ওনারা দেখেছেন। না মিস্টার রায়, এখানে আমার হাতে নেওয়ার মতন কেস কিছুই নেই। দেখুন, আপনারা একটু সাবধানে থাকুন কেমন? রাতের বেলা আলো ছাড়া আর কোনো কাজই করতে যাবেন না, তাহলে আর এমন ভুল দেখবেন না। ছাদের দরজা জানলা বন্ধ থাকা অবস্থায় বাইরে থেকে কেউ ভিতরে আসতেই পারে না। এটা আপনাদের মনের ভুল ছাড়া আর কিছুই না। হঠাৎ করে কেন যে শঙ্কর এমনভাবে কথাগুলো বলল আমি বুঝতে পারলাম না। আমি মিস্টার রায়কে নিয়ে সেখান থেকে তখন বেরিয়ে আসতেই
মিস্টার রায় বললেন, শঙ্করবাবু, ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখলে হতো না? ভালো করে ভেবে দেখে আমি আপনাকে একটা কথা বলতে পারি। আপনার এই পরিচিত মানে মিস্টার হালদারকে এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলুন, না হলে ভবিষ্যতে কিন্তু আরো সমস্যা বাড়তে পারে। শঙ্কর যে হঠাৎ এমন কথা কেন বলল সেটা বুঝতে পারলাম না ঠিকই, তবে এটা বুঝতে পেরেছিলাম যে মিস্টার রায় নিজেও আমার মতো অবাক হয়েছেন। ফেরার সময় রাস্তায় শঙ্কর আর কোনো কথা বলল না, চুপ করে রইল, যেন কিছু একটা ভাবছে। আমি অবাক হয়ে গেলাম। শঙ্কর কেসটা হাতে নিল না, অথচ এখন গম্ভীরভাবে কি ভাবছে। সত্যি শঙ্করকে বোঝা এত সহজ ব্যাপার নয়। মিস্টার রায় শঙ্করকে পৌঁছে দিয়ে আমাকেও সেখান থেকে বাড়ি পৌঁছে দিল। রাতের দিকে শঙ্করকে টেলিফোন করে বললাম, ব্যাপারটা কি হলো বলো তো? তুমি মিস্টার হালদারের কেসটা হাতে নিলে না, অথচ তাকে সাবধান থাকার অ্যাডভাইস দিয়ে এলে। কেসটা হাতে নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি, তাই যেটা করার প্রয়োজন সেটাই করেছি। তুমি কি সত্যি কিছু বুঝতে পারলে না? আরে আবার কি বুঝবো? মিস্টার হালদার তোমায় সব কিছু বললেন, মাধব সব কিছু খুলে বলল, তারপরেও তুমি বললে ওইগুলো নাকি ওদের মনের ভুল। আর তারপর বাড়িটা তুমি ভালো করে দেখেছো? মানে মিস্টার হালদারের বাড়িটা, বাড়ির চারপাশ, এমনকি বাড়ির পেছনের দিকে পাঁচিল, সবকিছু লক্ষ্য করেছো? আমি তো একেবারে অবাক হয়ে গেলাম, কারণ শঙ্কর যেভাবে সব কিছু দেখে সেভাবে আমরা দেখি না। আমার মনে হয় না শঙ্করের মতো করে কোনো সাধারণ মানুষ মুহূর্তের মধ্যেই কোনো কিছু দেখে ফেলতে পারে। তাই বললাম, দেখো, তোমার মতো করে দেখার কথা যদি বলো তাহলে দেখিনি, আমার মতো করে দেখার কথা যদি বলো তাহলে দেখেছি। কেন, কি হয়েছে বললে না তো? মিস্টার হালদারের বাড়ির ছাদে একটা মাত্র ঘর আছে। তার বাড়ির ছাদের পেছনের দিকে জানলার কার্নিশ বেয়ে ছাদে উঠে যাওয়াটা সহজেই সম্ভব। তাছাড়া যে পাইপটা আছে সেই পাইপ শক্তপোক্ত। তাছাড়া ওখানে নতুন যে বাড়িঘরগুলো হয়েছে সেগুলোর উঠোন কিংবা চারপাশের চৌহদ্দি খুব বেশি বড় নয়, অর্থাৎ যে কেউ চাইলে পাঁচিলের কাছ থেকে একটু কষ্ট করে কার্নিশ পর্যন্ত পৌঁছাতেই পারে, আর তারপর সেখান থেকে ছাদেও পৌঁছাতে পারে। কিন্তু সমস্যা হলো বাড়ির ভেতরে ঢোকা। মাধব স্পষ্টভাবে বলছে ঘরের দরজা, এমনকি ছাদের দরজার ভেতর থেকে বন্ধ ছিল। ভেতর থেকে বন্ধ থাকা দরজা পেরিয়ে কোনো মানুষ তো আর ভেতরে ছাদের কাছে এসে ঢুকতে পারে না, সে কথা তুমি নিজেও জানো। আর দুজনে মিলে যখন দেখেছে তখন ব্যাপারটা মিথ্যে সেটা তুমি ভাবছো কি করে? আর মিস্টার হালদার তো নিজেই বললেন এমনটা অনেকবার হয়েছে, একবার নয়, প্রায় মাসখানেক ধরে বেশ কয়েকবার হয়েছে বলেই তিনি বাধ্য হয়ে মিস্টার রায়কে কথাটা বলেছেন। অথচ তিনি এখানে এসেছেন প্রায় 2 মাসের বেশি হয়ে গেল, তাহলে হঠাৎ করে মাসখানেক ধরে ব্যাপারটা শুরু হলো কেন? সেটা আমি কি করে বলবো? মিস্টার রায়ের সঙ্গে আমার কথা হয়েছে। মিস্টার হালদারের কেসটা আমি হাতে নিচ্ছি, কিন্তু সেটা মিস্টার হালদারকে জানানো যাবে না। মিস্টার রায়কে স্পষ্টভাবে বলা আছে মিস্টার হালদারকে কেসটার ব্যাপারে যাতে না জানানো হয়। তবে এই কেসটা আমরা তদন্ত করব রাতের অন্ধকারে। মিস্টার হালদারের বাড়িতে কাকে দেখা যায় এবং কেন দেখা যায় আমরা খুঁজে বার করব। তবে তার জন্য তোমায় একটা কাজ করতে হবে ভাইয়া। আমি অবাক হলাম, ব্যাপারটা কি? এমনভাবে কথা বলছে কেন শঙ্কর? আর বড় অদ্ভুত ব্যাপার না, মিস্টার হালদারের কেস সে নিজের হাতে নেবে, অথচ মিস্টার হালদার নিজেই জানবেন না। তাহলে কি শঙ্কর কোনোভাবে মিস্টার হালদারকে ভিকটিম বলে মনে করছে? কিন্তু সেটাই বা হয় কি করে? এখানে তো কোনো খুন কিংবা অন্য কিছু হয়নি, তাহলে মিস্টার হালদার কিভাবে ভিকটিম হয়ে পড়বেন? কিছুই বুঝতে পারছিলাম না। শঙ্করের কথা মতো সে যেগুলো বলতে চাইল সেগুলো বেশ ভালো মতো শুনলাম, এবং তারপর তার কথা মতো কাজ করব কাল সকাল থেকে, এমনটাই স্থির করলাম। টেলিফোনটা যখন নামিয়ে রাখলাম তখন আমার কান দুটো ভো ভো করছে। শঙ্কর যা বলল সেগুলো কি সত্যি? কিন্তু সেটাই যদি হয় তাহলে মিস্টার হালদারের বিপদ রয়েছে। সমস্ত কিছু জানার পরেও শঙ্কর যে এত সাধারণভাবে কিভাবে ওই বাড়ি ছেড়ে এলো সেটাই আমি বুঝতে পারছিলাম না। কিন্তু না, কাল তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক কাজ আছে। সকালে কয়েকটা পাখি আসবে,
সেগুলো দেখে তারপর সারাদিন ধরে শঙ্করের কাজটা করতে হবে। আর দেরি করলাম না, শুয়ে পড়লাম। আর ঠিক চোখ বন্ধ করার আগের মুহূর্তেই একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় এলো। শঙ্করের বাড়িতে বসে আছি। আমার উল্টো দিকে চেয়ারে বসে আছেন মিস্টার রায়। শঙ্কর খাতায় কি যেন লিখছে, তারপর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা মিস্টার রায়, আপনার এই পরিচিত মিস্টার হালদার এখানে এসেছেন মাত্র 2 মাস আগে, তাই তো? অর্থাৎ তিনি বাড়িটাও কিনেছেন সেই সময়। হ্যাঁ, সেটাই তো। কিন্তু 2 মাস আগে পর্যন্ত উনি কোথায় ছিলেন? মুর্শিদাবাদের কাছে মিস্টার হালদারের পৈতৃক বাড়ি আছে। কাজ থেকে অবসর নিয়ে উনি সেখানেই ছিলেন কিছুদিন। তবে সেখানকার আবহাওয়া তার খুব একটা ভালো লাগেনি। তাছাড়া মুর্শিদাবাদের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তার বাড়ি। বুঝতেই পারছেন, মার্চ অফিসে কাজ করে কলকাতায় কোয়ার্টারে থাকার পর ওখানে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না। তাই নিজের অর্জিত কিছু টাকায় উনি এই বাড়িটা কিনেছেন। মিস্টার রায়, একটু ভালো করে ভেবে বলুন তো, আপনি আপনার এই পরিচিত মিস্টার হালদারের ব্যাপারে কি সমস্ত কিছু জানেন আপনি? যদি কিছু না জেনে থাকেন তাহলে সেটাও বলুন, না হলে কিন্তু পরবর্তীতে মিস্টার হালদারের জন্য আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এই কথায় মিস্টার রায় কেমন জানি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি বলতে মুর্শিদাবাদের সেখানে আমার এক পরিচিত আছে। সেই মিস্টার হালদারের কথা আমায় বলেছিলেন। মিস্টার হালদার 2 মাস আগে প্রথমে এসে আমার কাছে ওঠে। তার জন্য বাড়ির সমস্ত ব্যবস্থা আমি তাকে করে দিয়েছিলাম। কিন্তু কেন বলুন তো? শঙ্কর কিছু বলল না। তার মুখে হঠাৎ করে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। এদিকে আমি গোটা দিন ঘুরে ঘুরে যে সমস্ত খবর জোগাড় করেছি সেগুলো সম্পর্কে বলবো বলে ঠিক করেছি। কিন্তু মিস্টার হালদারের সামনে এসে সমস্ত কথা বলতে শঙ্কর আমায় বারণ করেছিল। কেন যে এই কেসে এত লুকোচুরি সেটা আমি এখনো বুঝতে পারছিলাম না। আপনি ছোট্ট একটা কাজ করুন, এখানে কলকাতায় যে অফিসে মার্চেন্ট অতনু হালদার কাজ করতেন সেই অফিসে খোঁজ খবর করুন। প্রয়োজন হলে অফিসের ঠিকানা, নাম সমস্ত কিছু এই মিস্টার হালদারের কাছ থেকে জোগাড় করুন। আর একটা কথা, এমনভাবে জোগাড় করবেন যেন তিনি কিছুই বুঝতে না পারেন। তারপর সেখানে খোঁজ নিয়ে আমায় জানাবেন, কেমন? তবে হ্যাঁ, কাজগুলো কিন্তু খুব সাবধানে করবেন। মিস্টার হালদার এমনকি মাধব পর্যন্ত যেন কোনো কিছুই বুঝতে না পারে। মিস্টার রায় চিন্তিত মুখে চলে যেতেই আমি সামনে চেয়ারে এসে পৌঁছলাম। শঙ্করের মুখে তখন একটা হাসি লেগে রয়েছে যেন। একটা সমাধান যে পেয়ে যাব সেটা আমিও ভাবতে পারিনি। আসলে মিস্টার রায় হয়তো ব্যাপারটা নিয়ে ভাবেননি, তাই সমস্যাটা হয়েছে। তবে মিস্টার হালদার যে এমন একটা ভুল করে ফেলবেন সেটাই বা কে জানতো। হতে পারে কোথাও একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল তো হয়েছেই। মাধব সেদিন বলল যে তার পরিবার নেই, সে কলকাতা শহরে একটা বাড়িতে কাজ করত। সেখান থেকে বেরিয়ে এসে মিস্টার হালদারের কাছে যায়। কিন্তু আমি নিজে খোঁজ করে দেখেছি মাধবের পরিবার আছে। পরিবার বলতে তার স্ত্রী আছে এবং একটি ছেলেও আছে। তুমি যেভাবে বলেছিলে আমি সেইভাবেই মাধবের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। তবে মাধবের স্ত্রী জানিয়েছে মাধব কোনো একটা কাজের জন্য প্রায় 6 মাসের জন্য কলকাতার বাইরে কোথাও গিয়েছে। শঙ্করের মুখের হাসি আরও চওড়া হলো। তার মানে ওরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এত সহজে কাজটা করা যাবে না, তাই 6 মাস সময় নিয়েছিল। 2 মাস এর মধ্যেই কেটে গেছে, আর রইল 4 মাস। মাসখানেকের আগে তেমন কিছু হবে বলে আমার মনে হয় না। তুমি ঠিক কি ভাবছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাধব না হয় বাড়িতে মিথ্যা কথা বলে মিস্টার হালদারের কাছে কিছু কাজে গিয়েছে, কিন্তু তাতে সমস্যাটা তো ঠিক খুঁজে বার করতে পারা যাচ্ছে না। তুমি সবকিছুই জানো আর সবকিছুই বোঝো, কিন্তু ঠিক আমার মতো করে ব্যাপারটা বুঝতে চাইছো না। এখন ছেড়ে দাও, আর একটা কিছু হোক, তারপর না হয় দেখা যাবে। আর একটা কিছু না হওয়া পর্যন্ত কিছুই বোঝা যাবে না। সেদিন শঙ্করের সঙ্গে এইসব বিষয়ে কথা বলার পর আর তেমন কিছু হলো না। শঙ্করও আমায় আর কিছু করার জন্য বলল না। আমিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এর মাঝে 3টে দিন কেটে গেল। একদিন কি মনে হতেই শঙ্করের বাড়ি গিয়ে পৌঁছলাম। দেখি শঙ্কর মন দিয়ে একটা বই পড়ছে। সামনের চেয়ারে বসে চড়ককে চায়ের অর্ডার দিয়ে বললাম,
ব্যাপারটা কি হলো শঙ্কর? মিস্টার হালদারের সেই ভুতুরে বাড়ির ব্যাপারটা কি হলো তাহলে? প্রায় সমাধান হয়ে এসেছে, কিন্তু সমস্যা হলো নতুন করে আর ভূত দেখা যাচ্ছে না। নতুন করে একবার ভূত দেখা গেলে তারপরেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশ্চর্য তো, কি বলছো? আবার ভূতের দেখা পেতে হবে? তুমি নিজেই একবার বলছো এসবে তুমি বিশ্বাস করো না, আবার নিজেই বলছো ভূতের দেখা পেতে হবে। মানে তুমি চাইছোটা কি? শান্তনু, এতগুলো দিন ধরে যখন অপেক্ষা করেছো তখন আর 2 দিন অপেক্ষা করো না। আমি নিশ্চিত 2 দিনের মধ্যে একবার হলেও ভূতের দেখা পাবো। আর একবার ভূতের দেখা পেলেই সমস্ত কিছু আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, বুঝলে? এই দাঁড়াও, তুমি মিস্টার হালদারের বাড়িতে মিস্টার রায়কে দিয়ে কি ওই বাড়িতে নজর করাচ্ছ? তোমায় এদিকে আমি একদম বিশ্বাস করতে পারি না। তুমি যখন যা খুশি করে ফেলতে পারো। তুমি ভুলে যাচ্ছ কেন মিস্টার হালদার আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিলেন, আর তারপর তুমি কেসটা নেবে না বলে দিয়েছিলে। কয়েকটা জায়গায় সামান্য গলদ আছে। মিস্টার হালদারের বাড়িতে আমরা যখন যাই তখন আমি বলেছিলাম যে তার কেসটা আমি হাতে নেব না। তারপর মিস্টার হালদার ঠিক কি বলেছিলেন বলো তো? আমি মনে করার চেষ্টা করলাম, কিন্তু মনে করতে পারলাম না যে শঙ্কর যখন কেসটা হাতে না নেওয়ার কথা বলেছিল তখন মিস্টার হালদার কি বলেছিল। মিস্টার রায় ভেবে দেখার কথা বলেছিল, আমি জোর করেছিলাম, কিন্তু মিস্টার হালদার কি বলেছিলেন? মনে পড়বে না, কারণ মিস্টার হালদার কিন্তু আমার কেসটা হাতে নেওয়ার জন্য একবারও জোরাজুরি করেননি। প্রথমে আমার মনে হয়েছিল তিনি আমার কাছে অচেনা এবং সেই কারণেই হয়তো ব্যাপারটা হয়েছে, তাই হয়তো উনি আমায় জোর করতে পারেননি। সেটাই হবে, কারণ মিস্টার রায় তো আগেই বলে রেখেছিলেন যে তুমি পছন্দ না হলে কেস হাতে নাও নিতে পারো, আর তাই হয়তো তিনি তোমায় জোর করেননি। কিন্তু এসবের কারণ কি? এসব কথা এখন বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? প্রমাণ এখন নয়, অন্য সময় করব। তুমি আরেকটা ছোট্ট কাজ করতে পারবে আমার জন্য? তুমি এর মাঝে একদিন ওই মাধবের বাড়িতে যাও, আর গিয়ে ওর স্ত্রীর সঙ্গে কথা বলে দেখো মাধব কাজে যাওয়ার আগে কোনো টাকা পয়সা দিয়ে গিয়েছিল কিনা, এবং মাধবের হয়ে প্রত্যেক সপ্তাহে কিংবা মাসের কোনো সময় কেউ তার বাড়িতে টাকা দিয়ে গেছে কিনা। সত্যি কি ব্যাপারটা জরুরি? আসলে জায়গাটা খুব একটা ভালো না, এমনিতেই বস্তি এলাকা, তার ওপরে। আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা খুবই জরুরি। পারলে তুমি এখনই যাও, বুঝলে? মনে হয় মাধবের হয়ে ওই মহিলাকে কেউ টাকা দিতে আসবে, আর সে আসবে রাতের বেলা। তাই এখনই গিয়ে কথা বলে এসো, কেমন? যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আজ রাতের বেলা তার দেখা আমরা পেতেই পারি। শঙ্করের কথার মধ্যে কি যেন একটা ছিল। রবিবার আমি বেরিয়ে পড়লাম মাধবের বাড়ি। বাড়িটা একটা বস্তি এলাকায়। সেখানে গিয়ে মাধবের ঘর খুঁজে বার করতে বেশ সময় লেগে গেল। তারপর মাধবের স্ত্রী বাইরে বেরিয়ে এলো। সে আমায় দেখে বলল, বাবু আপনি এসেছেন? বাবু আপনি বলেছিলেন না কেউ যদি খোঁজ খবর করে তাকে কিছু না বলতে, আর সে কথা কিন্তু আমি রেখেছি। কথাটা শুনে একটা টাকার নোট এগিয়ে দিলাম তার দিকে। বললাম, খুব ভালো করে শোনো, আমার কথা বলবে না যে আমি মাধবের খোঁজ করছি। আসলে বেশ কয়েকদিন আগে মাধবের সঙ্গে একজনের একটা ঝামেলা হয়েছিল। আমি পুলিশের লোক, মাধবের কেউ ক্ষতি করতে চাইছে, সে খবর আমার কাছে আছে। মাধব ফিরলে তার কাছেই খোঁজ করতে পারবো। তবে এর মাঝে কি মাধবের হয়ে কেউ তোমার কাছে এসেছে? শঙ্কর বলে, মাঝে মাঝে প্রয়োজনে মিথ্যা কথা বলতে হয়, আর সে মিথ্যা কথা ঠিক কিভাবে বলতে হয় সে কথা আমি শঙ্করের কাছেই শিখে এসেছি। আমার কথায় মাধবের সরল বউ হয়তো পুরোটাই বিশ্বাস করলো। তাছাড়া তাকে আমি টাকাও দিয়েছি। তাই বলল, রবিবার আজ সন্ধ্যের দিকে লোকটা আসবে, টাকা দিয়ে যাবে। প্রত্যেক রবিবারের শেষেই টাকা দিয়ে যায়। আগেরবার আপনাকে বলতে ভুলে গেছি, অল্প টাকাই দেয়, না হলে আমি সংসার চালাবো কি করে। মাধব যাওয়ার আগে বলে দিয়েছিল কিছু কিছু টাকা তার লোক পাঠিয়ে দেবে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। 6 মাস পর তো সে ফিরে আসবেই। মনে মনে আমি অবাক হয়ে গেলাম, শঙ্কর এই কথা জানলো কি করে? আর না জানলে সে এইভাবে আমাকে এখানে পাঠাবে কি করে আজকের দিনে? তাই আরও কিছু কথা বলে সেখান থেকে বেরিয়ে আসলাম যখন, তখন মাথার ভেতর ভন ভন করছে।
মাধবের পরিবারকে কেউ প্রত্যেক সপ্তাহে টাকা পাঠাতে যাবে কেন? 6 মাসের জন্য বাইরে যাওয়ার নাম করে মাধব মিস্টার হালদারের বাড়িতে কি করছে? আর শঙ্করই বা মিস্টার হালদারের কেসটা হাতে না নেওয়ার ভান করে এই কেসের ব্যাপারে সমস্ত কিছু দেখতে বলেছে কেন? বাড়িতে ফিরে শঙ্করকে টেলিফোন করে সব কথা বলে দিলাম। তার সঙ্গে শঙ্কর এটা বলল, সন্ধেবেলা সে আমার সঙ্গে যাবে। মাধবের বাড়ির কাছাকাছি যে লোকটি তাকে টাকা দিতে যায় তাকে হাতে নাতে ধরার জন্য। মিস্টার রায়ের মুখে প্রথম দিন যখন মিস্টার হালদারের কেসের কথাটা শুনেছিলাম তখন একটু অবাক হয়েছিলাম, কিন্তু সেই কেসের সমাধান যে এভাবে হবে তা সত্যি আমি নিজেও ভাবতে পারিনি। শঙ্করের কথা মতো সেদিন সন্ধ্যাবেলায় মাধবের বাড়ির পাশে রাস্তার এক পাশে আমি আর শঙ্কর অপেক্ষা করতে লাগলাম। রাস্তার উপরে অন্ধকার মতো একটা জায়গা দেখে বাড়ির পাশে অপেক্ষার প্রহর চলতে লাগলো। আমাদের মধ্যে কোনো কথা নেই। শঙ্কর মাঝে মাঝে ফিসফিস করে কি যেন বলছে, সে কথা শুনে উত্তর দিচ্ছি, তবে কাজের কথা কিছু নয়। এমন সময় একজন এসে থমকে দাঁড়ালো। তার পরনে সাদা রঙের পোশাক। ঝট করে এদিকে ওদিকে দেখে নিয়ে সে বস্তির ভেতর দিকে ঢুকে যায়। আমরা অন্ধকারকে আশ্রয় করলাম। সেদিন আকাশে মেঘের জন্য চাঁদের আলো কম রয়েছে, তাই অন্ধকারের মধ্যে পথ চলতে চলতে লোকটার পিছু নিলাম। লোকটা এগিয়ে গিয়ে দাঁড়ালো মাধবের বাড়ির সামনে। আমরা আড়াল থেকে লক্ষ্য করলাম লোকটা দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মালিনী, মালিনী, দরজা খোলো। মালিনী অর্থাৎ মাধবের বউ দরজা খুলে বাইরে বেরিয়ে এসে হাসি মুখে বললে, আমি জানতাম আপনি আজ আসবেন। আজ যে রবিবার হয়ে গেল, টাকা দিয়ে যাওয়ার কথা, কিন্তু মাধব কবে আসবে? ওর কাজ তো এখনো শেষই হয়নি, একটু কাজ বাকি আছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝখান থেকে একটু সমস্যা হয়ে গেছে। ওই 2-3 জন লোক হঠাৎ করে, যাই হোক, ওসব তো বলে কোনো লাভ নেই। এনে টাকাটা ধর, আমি এখন যাই, অনেক কাজ আছে। আমি ফিসফিস করে শঙ্করকে বললাম, এই লোকটাই তার মানে মাধবকে ওর বাড়িতে নিয়ে গেছে? আর যে 3 জন লোকের কথা বলল সেটা কি আমরা? এক্ষুনি লোকটাকে ধরি, চলো। বোকার মতো কথা বলো না। এখানে ওকে ধরলেও সমস্ত কিছুই অস্বীকার করবে। আমাদের কাছে এমন কোনো শক্তপোক্ত প্রমাণ নেই যেটা দিয়ে প্রমাণ করা যাবে মাধব পাকা ধরনের অভিনেতা। সে চট করে এখন কোনো কিছুই বাইরে বার করবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখি এরপরে কি হয়। মাধবের বাড়ি থেকে মিস্টার হালদারের বাড়ি মিনিট 15-র বেশি নয়। লোকটি হাঁটা পথ ধরল, আর আমরাও মেঘের অন্ধকারের আড়ালে লোকটার থেকে সমান দূরত্ব রেখে এগোতে লাগলাম। তারপর একসময় বড় রাস্তার কাছে যেই লোকটা নেমেছে, আমি পিছনের দিকে রাস্তা ধরে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে তার আগে আগে মিস্টার হালদারের বাড়ির উল্টো দিকে এক জায়গায় চুপ করে লুকিয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন থুক থুক করতে লাগলো। কি হতে চলেছে সব কিছুই অজানা, তবুও আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু হতে চলেছে। বসে থাকা অবস্থাতেই দেখতে পেলাম লোকটা মিস্টার হালদারের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এদিক ওদিক দেখে নিয়ে ছট করে পাঁচিলটা টপকে কোনো রকমে ঢুকে গেল বাড়ির ভেতরে। আর বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা পাখির ডাকের মতো শব্দ শুনতে পেলাম। শঙ্কর দাঁতে দাঁত চেপে বলল, তার মানে এটাই হলো সেই শব্দ। ভালো করে অপেক্ষা করে দেখো শান্তনু, এক্ষুনি মিস্টার হালদারের বাড়ির ছাদে কেউ একটা এসে দাঁড়াবে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি ছাদের দিকে তাকিয়ে। আকাশ মেঘলা হলেও মাঝে মাঝে সেই মেঘের ফাঁক থেকে চাঁদের আলো ছাদে এসে পড়ছে। হঠাৎ করে মনে হলো ছাদের দরজা খোলার শব্দ হলো, আর তারপরেই ছাদের দরজা দিয়ে যেন কে একটা এসে দাঁড়িয়ে পড়ল ছাদের ওপর। কি যেন একটা কথা হলো, যদিও ইশারায় কথা হলো বেশি। তারপর লোকটি আবার পাঁচিল টপকে যেই বাইরে আসতে যাবে, এমন সময় ছপ করে আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো শঙ্কর, হাতে ধরা বন্দুক। সামনের দিকে এগিয়ে এসে বলল, অনেক হয়েছে সুশোভন বাবু,
আর নয়, যা করার আপনি অনেক করেছেন, কিন্তু আর আপনাকে এই কাজ করতে দেওয়া যাবে না। হঠাৎ করে এমন একটা আকস্মিক ঘটনায় লোকটা অবাক হয়ে গিয়েছিল। এখন নিজেকে সামলে নিয়ে সামান্য মুখে হাসি নিয়ে এসে বলল, কি হয়েছে বলুন তো? আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনি। এর আগে অনেকবারই আপনি এমন কাজ করেছেন, কি তাই না? তবে সমস্তটা এই এক জায়গাতে করেননি, অন্য জায়গাতেও করেছেন, যাতে চট করে ধরা না পড়েন। পরিকল্পনাটা বেশ ভালোই। মাধব না থাকলে আপনার ব্যাপারে চট করে খোঁজও নেওয়া যেত না। আসলে মাধবের মুখটা দেখে প্রথম দিনেই আমার মনে হয়েছিল কোথায় যেন দেখেছি। পরে অনেক চেষ্টা করার পর মনে পড়ল 2-3 বছর আগের কথা। কোনো একটা কেসে মাধবকে আমি একবার যেন দেখেছিলাম। দেখুন, আপনি যে কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু এবার আপনাকে পুলিশে দেবে বলে দিচ্ছি। এইভাবে আমার মতন একজন ভদ্রলোককে রাতের বেলা রাস্তার মাঝখানে ধরে এনে এভাবে অপমান কেন করছেন? ভদ্রলোক? আপনার বিরুদ্ধে সেভাবে কোনো প্রমাণ নেই, তাই না হলে আপনাকে আর মাধবকে পুলিশকে দিয়ে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে চাপকে ঠিক করে দিতাম। আপনি মানুষ না অন্য কিছু? এমন ভাবে মানুষের সুযোগ নিয়ে মানুষকে ঠকান, ছি। আমিও বেরিয়ে আসছিলাম তখন। শঙ্কর যেন তখন রাগে ফুঁসছে আর বলছে, এর আগে মাত্র 6 মাস আগে আপনি বৃদ্ধ দম্পতিকে এইভাবে বাড়ি ছাড়া করেছেন। আপনি জানেন তাদের কি হয়েছিল? তাদের মধ্যে একজন অসুস্থ অবস্থায় মারা পড়েছে। বাড়ি ভাড়ার খোঁজে সেই বাড়িতে থাকতে গিয়ে তারা যে কেমন চরম সংকটে পড়েছে আপনি সে কথা জানেনও না। শোভনবাবু হঠাৎ করে সামনে এগিয়ে এসে শঙ্করের পা জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় বলল, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করে দিন। এমন কাজ আমি আর করব না। বিশ্বাস করুন, অন্য কোনো কাজ বা কিছু করার মতো ক্ষমতা তো আমার নেই, আপনি তো জানেনই। আপনার স্ত্রীর কথা মাথায় রেখে আর আপনার এই রোগের কারণেই আপনাকে আমি শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। মাধবকে কাল এই বাড়ি থেকে আপনি নিয়ে যাবেন। আর কখনো এমন কোনো কাজ করতে যদি দেখেছি তাহলে কিন্তু এবার পুলিশ পর্যন্ত ব্যাপারটা আমি নিয়ে যেতে বাধ্য হব। তখন আপনার স্ত্রীর কথা কিংবা আপনার রোগের কথা আমি একবারও ভাববো না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম এসব কিছু দেখে শুনে। শঙ্কর তাকে ছেড়ে দিতেই ভদ্রলোক একরকম দৌড়ে চলে গেল সেখান থেকে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে কিছুই তো বুঝতে পারলাম না। লোকটি কে, আর তাকে তুমি চিনলে কি করে? সব থেকে বড় কথা, তার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? চলো এখন বাড়ি ফিরে যাই। এই ব্যাপারে পুলিশকে কোনো কিছুই জানানো ঠিক হবে না। বাড়ি গিয়ে আমি তোমাকে সবটা বলছি। সেদিন রাতটা শঙ্করের বাড়িতেই রইলাম। রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা চড়ক করেছিল। খাবার টেবিলেই শঙ্কর সব কথা খুলে বলল। যে সুশোভন বাবুকে দেখলে সে একসময় ছিলেন দালাল। বাড়ি ঘর জমি জমা এসবের কাজকর্ম করতেন তিনি। তার স্ত্রী এবং তার এক মেয়েকে নিয়ে তার পরিবার। হঠাৎ করেই বছর 3 আগে তার মেয়ের ক্যান্সার ধরা পড়ে, লাস্ট স্টেজ। অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তাকে বাঁচাতে পারেননি। টাকা পয়সা যা ছিল তার অনেকটাই সেখানে চলে যায়। তখনও পর্যন্ত সুশোভন বাবু টাকা পয়সা যথেষ্টই ছিল, যাকে বলে আর্থিক দিক থেকে বিত্তবান। এরপর 1 বছর কেটে যায়, অর্থাৎ 2 বছর আগে হঠাৎ করে তার বউয়ের ক্যান্সার ধরা পড়ে। দ্বিতীয় স্টেজে ছিল বলে খানিকটা রক্ষা, কিন্তু তার ওষুধপত্র আর এই ট্রিটমেন্ট করতে গিয়ে তার অনেকটা টাকাই খরচা হয়ে যাওয়ার পরে 2 বছর ধরে একটা অসৎ উপায় অবলম্বন করে তার কাজ করে চলেছেন। এই কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, মাত্র বছর খানেক আগে ওনার নিজেরও ক্যান্সার ধরা পড়ে। উনি নিজের এবং ওনার স্ত্রীর ট্রিটমেন্ট করে চলেছেন নিজের জমানো টাকায়, কিন্তু সেই সমস্ত প্রায় শেষের দিকে। তাই এই 2 বছর ধরে তিনি এরকম নিম্নবিত্তির জঘন্য অপরাধ করে চলেছেন। জঘন্য অপরাধ? 2 বছর ধরেই শহরের নানা প্রান্তে থাকা বিভিন্ন বাড়িগুলোকে তিনি কিনে নেন। তারপর সেটা মেরামত করে নতুন করে বেশ ভালো দামে বিক্রি করেন, যার মূলত বাড়ির প্রয়োজন তাকেই। এবং তারপর এই বাড়িতে কাজের লোক হিসেবে ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়ে দেন মাধবকে। মাধব 1 মাস ধরে এসে বাড়িতে কাজকর্ম করে, সে বাড়ির সবার বিশ্বাস অর্জন করে। তারপর থেকে সে বাড়িতে শুরু হয় ভূতের উপদ্রব। ক্রমে ক্রমে ভূতের উপদ্রব এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে বাড়ির লোকেরা ভয় পেয়ে সেই বাড়ি ছাড়তে বাধ্য হয়। তখন তিনি নিজেই আবার সেই বাড়ি কিনে নেন অল্প দামে।
এতটাই অল্প দামে যে আসল দামের অর্ধেকও থাকে না। অর্থাৎ এই মুহূর্তে সে বাড়ি রইল সুশোভন বাবুর নামেই, তাছাড়া অর্ধেক টাকাও রয়ে গেল তার কাছে। এইভাবে নানা নামে নানা ছদ্মবেশে তিনি 2 বছর ধরেই কাজ করে আসেন। অনেক আগে এক বৃদ্ধ দম্পতিকে তিনি এভাবেই বাড়ি ছাড়া করেছিলেন। আইনের কাছে সেবারে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু টাকার জোরে সেখান থেকে বেরিয়ে আসেন। দম্পতির মধ্যে একজন মারা গেছিল। এবার আসি মিস্টার হালদারের কথায়। মিস্টার হালদারকে আমরা যে সন্দেহ করেছিলাম তেমন কোনো ব্যাপারই নেই। উনি পরিষ্কার ভালো মানুষ। মিস্টার রায়ের সাহায্যে নাকি কিভাবে জানি না, সুশোভন বাবুর এই বাড়িটা তার নজরে পড়ে। বাড়িটা সুশোভন বাবু তাকে বিক্রি করেননি, বিক্রি করেছিলেন অন্য একজন। তারপরে মাধবকে সেখানে পাঠিয়ে দিয়ে ভূতের উপদ্রব শুরু করেন। আরো মাস 2 গেলে হয়তো ভূতের উপদ্রব আরো বাড়ত। তবে শুনলে না, মাধবের বউ জানিয়েছিল মাধব 6 মাসের কাজে গেছে। মিস্টার হালদার একলা মানুষ, তাকে ভয় দেখানো খুব একটা কঠিন নয়। তারপর তাকে ভয় দেখিয়ে ওই বাড়ি আবার অল্প দামে তার কাছ থেকে কিনে নিয়ে অন্য কাউকে আবার বিক্রি করার পরিকল্পনা করতেন। এবার বুঝতে পারলে কেন এটা জঘন্য অপরাধ। এবং একটা অদ্ভুত ব্যবসা বেড়ে বসেছিল সুশোভন বাবু, আর তার সঙ্গে ছিল এই মাধব। আমি অবাক হয়ে গেলাম। বললাম, তুমি ব্যাপারটা কখন জানতে পারলে? ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম প্রথম দিনে নয়। প্রথম দিন মাধবকে দেখে আমার কেমন যেন চেনা চেনা বলেই মনে হয়েছিল। 1 বছর আগে সেই বৃদ্ধ বৃদ্ধার কেসের ব্যাপারে মাধবের ছবি বা তাকে একবার আমি দেখেছিলাম। তখন আর এখনের মাধবের মধ্যে সামান্য পার্থক্য। যাই হোক, তারপর যখন দেখলাম মিস্টার হালদার আমায় কোনো জোড়াজুড়ি করছেন না, তখন বুঝতে পারলাম তিনি সামান্য মনস্থির করেই ফেলেছেন। মিস্টার রায়ের সঙ্গে কথা বলে একটা টোপ দিয়েছিলাম। মিস্টার হালদার তাকে নিজেই বলেছিলেন ভালো বাড়ি পেলেই বাড়ি বিক্রি করে তিনি আবার চলে যাবেন। তখনই বুঝতে পেরেছিলাম মাধব হয়তো ভয় দেখিয়ে কিংবা কোনোভাবে বুঝিয়ে এই বাড়ি বিক্রি করার জন্য মিস্টার হালদারকে মোটামুটি প্রস্তুত করেই ফেলেছেন। তারপর যখন সেদিন মাধবের ব্যাপারে তোমায় খোঁজ নিতে বলতেই মাধবের ব্যাপারে তুমি এমন কথা জানাও, আর তখনই আমার মাথায় ব্যাপারটা এসে গেল। সমস্যা হলো আরেকজন কোথায় ভয় দেখাচ্ছে, সে হলো সুশোভন বাবু। কিন্তু সেটাই বা কি করে হয়? সুশোভন বাবু মধ্যবয়স্ক মানুষ, তার নিজের ক্যান্সার এবং মানসিক ও শারীরিকভাবে তিনি বিপর্যস্ত। তিনি এই কাজ করতে পারেন না। তাহলে 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 অন্য কেউ এই কাজটা করছে। অন্য কেউ যে ওদের সঙ্গে আছে সেটা বের করতে খুব বেশি সময় লাগতো না। কিন্তু তারপরে আমি সুশোভন বাবুর উপরে খোঁজ নিতে শুরু করি, আর তখনই জানতে পারি 3 বছর আগে তার মেয়ের, 2 বছর আগে তার স্ত্রীর এবং বছর খানেকের মাথায় তার ক্যান্সারের কথা। লোকটার অবস্থা সত্যি শোচনীয়। খানিকটা বিভিন্ন মানুষের সাহায্যে এবং খানিকটা নিজের এই জঘন্য অপরাধের মাধ্যমে টাকা জোগাড় করে তিনি নিজের এবং তার স্ত্রীর সুস্থ থাকার ব্যবস্থা করছেন। আজ পর্যন্ত এতবার এমন জঘন্য অপরাধ করে ফেললেও নিজে এমন কারোর এমন কোনো ক্ষতি করেননি যাতে পুলিশের ঝামেলায় কিংবা কখনো অপরাধী হিসাবে তাকে গণ্য করা যায় বলে। বৃদ্ধ বৃদ্ধার মধ্যে একজনের শারীরিক অসুস্থতায় মৃত্যু ছাড়া আজ পর্যন্ত তার এই জঘন্য অপরাধের জন্য কাউকেই শারীরিকভাবে হেনস্থা হতে হয়নি কিংবা কারোরই মৃত্যু হয়নি। এবার তুমিই বলো আমি কি করতাম? যে মানুষটা নিজের পরিবারের জন্য এবং এমন একটা অবস্থার জন্য এমন জঘন্য অপরাধের পথ বেছে নিয়েছে, তাকে কি শাস্তি দিতে পারতাম, নাকি শাস্তি না দিয়ে আমি মিস্টার হালদারের সঙ্গে ভুল করেছি? তুমি বলো। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু মিস্টার হালদারকে যে আরও সমস্যায় পড়তে হবে না সেটা বুঝতে পারছি। কিন্তু মিস্টার হালদারকে কি বলবে, আর মিস্টার রায়কে? মিস্টার হালদারকে কিছুই বোঝানো যাবে না। মাধব কাল সকাল থেকে ও বাড়িতে আর থাকবে না। মিস্টার রায়কে যা বোঝানোর আমি বুঝিয়েই দেব। উনি মিস্টার হালদারের সঙ্গে কথা বলে নেবেন। তবে আমার মনে হয় না এরপর সুশোভন বাবু আর এমন কিছু করবেন যার জন্য তাকে আবার এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। একসময় মনে হচ্ছিল মিস্টার হালদার কেন মিথ্যা কথা বলছেন, একসময় আরও অনেক কিছু মনে হয়েছিল। এবার বুঝতে পারলাম কেন মাধব বলেছিল দরজা জানলা বন্ধ থাকার পরেও সেই ছায়া ছাদের কাছে এসেছিল। মিথ্যে বলেছিল। শুধু মিস্টার হালদার যেগুলো দেখেছিল সেগুলোই সত্যি ছিল। মিস্টার হালদার ওই ছায়াগুলো দেখেছিলেন বাড়ির পেছনে এবং বাড়ির ছাদের বাইরে। ছাদে ওঠা কঠিন ব্যাপার নয়। সব কিছু এখন পরিষ্কার হয়ে যেতে লাগলো। প্রথম দিন মিস্টার হালদার এবং মাধবের সঙ্গে কথা বলার সময় সব কিছু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যেত।
কিন্তু শঙ্করের দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য আছেই, তাই না? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর শঙ্করের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়িতে এসেই মনে হলো, যাক, মিস্টার হালদারের ভূতের ভয় কমবে এবার তাহলে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে গোয়েন্দা শঙ্কর সিরিজের আরও একটি গল্প, ভৌতিক বাড়ির রহস্য। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতামত, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আমাদের এই গল্পটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমাদের আগামী গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও গোয়েন্দা শঙ্করের চরিত্রে বুবাই এবং অন্যান্য চরিত্রে সৌরভ, শুভম, অভিষেক, শৈথালি, রূপম এবং কৌশিক, আবহতে ইয়ন এবং প্রচ্ছদে পিয়ালি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।